হঠাৎ করে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব একটা বিবৃতি দিয়েছে এবং তার বিবৃতির মাধ্যমে বুঝতে পারছে সাধারণ জনগণ যে সামনে আরও কঠিন সময় আমাদের পার করতে হবে। বাংলাদেশ নিয়ে কীভাবে ভারত প্রোপাগান্ডা চালাচ্ছে এটা কিন্তু আমাদের সকলের জানা বাকি নেই, তাই না? আর বাংলাদেশে একের পর একটা ইস্যু ঘটে বেড়াচ্ছে। ডক্টর ইউনূসকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। কারা প্রচেষ্টা চালাচ্ছে, কারা ব্যর্থ করার চিন্তাভাবনা করতেছে এটা আমাদের সকলের জানা বাকি নাই। সবাই আমরা বুঝে গেছি, পাগলও বুঝতে পারে কারা এই চাবিকাঠি হাতে নিয়ে ইউনূস সরকারকে গদি থেকে নামানোর চেষ্টা করছে। এখন কথা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কিন্তু বলছে যে সামনে আরও কঠিন সময় পার করতে হবে। তার আন্দাজ করতে পারছেন আরও কি হতে চলেছে, তাই না? তো চলুন একটু বিস্তারিত জানাই। তো সবাইকে বলবো ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিন। আর সেনাপ্রধানকে তো অবশ্যই স্যালুট জানাতে হয়, কারণ তিনি এই নতুন বাংলাদেশ স্বাধীনের পিছনে অনেক অবদান রয়েছে তার। দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করছে। সামনে আরও কঠিন সময় আছে। সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্লান্তি লগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ১ ডিসেম্বর ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শক্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ ও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী গঠন অবদানে রাখায় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনীর প্রধান। তিনি বলেন, আপনাদের অবদানের ফলশ্রুতিতেই আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী দেশের ক্লান্তি লগ্নে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাছাড়াও দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। তিনি আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় আমরা ইউএন মিশনে কাজ করে যাচ্ছি। ডিজাস্টার ও রিলিফে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে। আপনারা যেভাবে আমাদের প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, সেভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমান জায়গায় আছে। এ কৃতিত্ব, অবদান সব কিছুই আপনাদের। মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের কাছে দোয়া চেয়ে সেনাপ্রধান বলেছেন, সামনে আরও সময় আছে এবং কঠিন সময় আসছে। একটু কঠিন সময় পার করতে হবে আমাদের। আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। শান্তিকালীন পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাআল্লাহ দেশকে এই ক্লান্তি লগ্ন থেকে উদ্ধার করতে সক্ষম হব। একটা শান্ত সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে আমরা সক্ষম হব। 2023 থেকে 2024 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 28 সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক অর্জন করেন। এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময়ে ও শুভেচ্ছা উপহার দেন জেনারেল ওয়াকারুজ্জামান বা বর্তমান সেনাপ্রধান। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জেনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে এবং সেনাপ্রধান শুধু একাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী যে কাজটা করেছে নতুন দেশ স্বাধীন হওয়ার পরে, বা তাদের যে অবদানটা রয়েছে, সত্যি সেগুলা ভোলার বিষয় নয়। তাই সবসময় কিন্তু সেনাবাহিনীকে সাধারণ জনগণ স্যালুট দেয়। পুলিশ এতটা অপমানিত হয়েছে কারণ তারা একসময় হাসিনার গোলাম দাস হয়ে গিয়েছিল। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সিরাজগঞ্জের বাসায় আমাদের এলাকাবাসীর মানুষ এখানে কথা কয়, কি দিয়ে কি হইলো, সাতু মাহাইনাম গু হইল। এই যে একখান খবর যে আপনার সম্মুখে লিয়ে আসি ভাই, শুনে তো মনে করেন যে আপনারা 28 হয়ে যাবেন, বুঝছেন। খবরটা হইল, ইস্কনের উপাসনালয় ভাঙচুর, ছাত্রলীগের 3 নেতা গ্রেপ্তার। জয় শ্রীরাম যারা স্লোগান দিল ছাত্রলীগের নেতারা,
ইসকন নেতাদের সাথে থেকে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করার লেগে। আবার তারা নিজেরাই ইসকনের বাড়িঘর উপাসনালয় ধ্বংস করতেছে, ভাঙচুর করতেছে। হাই রে, তোদের মাথায় বুদ্ধি রে, তোরা চিন্তা করছু রে ভাই ছাত্রলীগ, তোরা চিন্তা করছু যে ইসকনের উপাসনালয় যদি বর্তমানে ধ্বংস করে দেওয়া যায়, এইটা যদি আলেম ওলামাদের নাম একটু দেওয়া যায়, যদি বলা যায় যে এই আলেম ওলামারা ইসকনকে ধ্বংস করে দিছে, জামাত ইসলামের নাম যদি একটু ট্যাগ লাগায় দেওয়া যায়, তাইলে তো ডক্টর ইউনূস বিপদের মধ্যে পড়বে। তোরা তো চিন্তা করছিলি যে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণিত করার জন্য, খাইয়ে ভালানোর জন্য, কিন্তু তোরাই তো খাইয়ে পড়িয়া গেল। মানে কি যে একটা পরিস্থিতি, সেটা আর কি কব ভাই। আমি তো নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি, এরা কোন জাতীয় মানুষ রে ভাই। এরা শরীরের মধ্যে মনে হয় গন্ডারের চামড়া লাগাইছে, কুত্তার মতো পিটিয়েলে এগারে শরীরে মনে করেন যে পিটিয়ে নি লাগবে না, কাতু কুতু লাগবে, বুঝছেন। একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তো, ভিডিওটা কি শেয়ার করার কথা আপনাদের কোয়া লাগবে ভাই, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। কত ষড়যন্ত্র চালাচ্ছে বর্তমান সরকারকে মনে করেন যে খালিয়ার মধ্যে ফেলানোর জন্য, মাইনকার চিপে ফেলানোর জন্য তারা খুব প্রচেষ্টা চালায় যাচ্ছে, কিন্তু কোনোভাবে পারতেছে না। দেখেন ঘটনাটা কোন জায়গায় ঘটছে আপনাদের একটু বিস্তারিত জানাই। কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের উপাসনালয়ে নামহট্ট সংঘে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রণয় কর্মকর্তার নামে উপাসনালয়ের এক ভক্ত বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতেই সন্দেহভাজন হিসাবে ছাত্রলীগের স্থানীয় 3 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখছেন, ছাত্রলীগরা এইগুলো করিয়া মনে করেন আলেম ওলামাদের ফাঁসা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। ওরা চিন্তা করেছে যে এখনও মনে হয় আগের দিন রয়েছে, ওরে শালারারে আগের দিন তো বাঘে খাইছে, এটা কি তোরা বুঝিস না? আগে তো ষড়যন্ত্র করে আলেম ওলামাদেরকে মাইনকার সিবে ফালানোর কত চিন্তা ভাবনা করেছে, মাইনকার ফালাইছে, সফল হয়েছে। এখন কে এগুলো সম্ভব? ষড়যন্ত্র করার একটা সিস্টেম লিমিট আছে না ভাই। মামলার এজাহারে গ্রেপ্তারকৃত হলেন ভৈরব পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত, বয়স 28 বছর, তার ভাই শান্ত 22 বছর এবং ছাত্রলীগ কর্মী সানজিদ 22 বছর বয়স। শনিবার 30 নভেম্বর তাদের কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানান ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন। মামলার এজাহারে বলা হয়েছে, রানীবাজার হলুদপট্টিতে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে একটি মন্দির আছে। বাদী প্রণয় সংঘর্ষের একজন সদস্য বলেন, গত বুধবার সকাল 8:30টার দিকে প্রণয় সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান। সকাল 9:30টার দিকে কাজ শেষে তালা দিয়ে তারা ফিরে আসেন। শুক্রবার বিকেল 5টার দিকে হামলার কথা শুনে মন্দিরে গিয়ে দেখেন দরজা ও তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে দেখেন মন্দিরে ক্ষতিগ্রস্ত ভগবানের 6টি ছবি, শঙ্খ, আচমন পাত্র, মৃদঙ্গ, সোফা, চেয়ার, টেবিল, ঘড়ি ও ঠাকুরের সিংহাসন ভাঙচুর করা হয়েছে। সবাই মাটিতে পড়ে আছে। মন্দিরের বাক্সে রক্ষিত ঘণ্টা, কাঁসি, করতাল, ঝম্প চুরি করে নিয়ে গেছে। এতে 40 লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছে এজাহারে। গতকাল সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, যারা হামলা ভাঙচুর করেছে সেসব অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এর আগে ঘটনার উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, মেজর সানজিদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ানা আহমেদ রাফি, ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তো দেখছেন ভাই অবস্থা, তারা ভাঙচুর করে মনে করেন যে ইউনূস সরকারের লোকদেরকে ফাঁসায় দেওয়ার চিন্তাভাবনা করেছে, জামাত শিবিরের লোকজনকে ফাঁসায় দেওয়ার চিন্তাভাবনা করেছে। ওরা মনে করেছে যে সেই আগের দিন এখনও রয়ে গেছে, কিন্তু আগের দিন যে বাগে খাইছে সেটা কিন্তু তারা এখনও বুঝতে পারতেছে না, যার কারণে এরকম পরিস্থিতি তারা ঘটনা চিন্তা করতেছে। কিন্তু ভাই সফল হইতেই পারবি না ভাই, শেয়ার করে দিন, আপনারা তো সফল হন শেয়ার করে, তাই না? সাংবাদিক ইলিয়াস তো ভাই একদম ঝড় উঠাইয়া দিছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস সাহেব অবশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার আগেই কিন্তু বলেছিল এমন একটা ভিডিও আসতেছে যে ভিডিওটি দেখে সকলের গা শিউরে উঠবে। অবশেষে ঠিক এরকম ঘটনা কিন্তু ঘটলো। সাংবাদিক ইলিয়াস গত রাত্রে একটা ভিডিও আপলোড করেছে, আর যে ভিডিওটা ভাই সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণ যে ভাইরাল সেটা আপনার জানা বাকি নেই, তাই না? তো অবশেষে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা, এই সাংবাদিক ইলিয়াস সাহেবের বক্তব্য নিয়ে কিছু
প্রতিক্রিয়া জানিয়েছে। কি প্রতিক্রিয়া জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। তো সবাইকে বলবো ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, এবং সাংবাদিক ইলিয়াসের কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন। চলুন একটু নিউজে চলে যাই। আর আমাদের পেজে নতুন ফলো করে দিন। ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া। কি প্রতিক্রিয়া করেছে? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে 3 থেকে 4 তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কথা কেমনে বলবো, মিথ্যা কথা কেন বলবো? অর্থাৎ সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যের মধ্যেই কিন্তু কথা বলা হয়েছিল যে 3 থেকে 4 তারিখ রাতে, অর্থাৎ আগস্ট মাসের 3 থেকে 4 তারিখ রাতে আসিফ নজরুল আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছে, এরকম মানে বলা হয়েছে। সেটা নিয়ে কিন্তু তিনি এই কথা বলতেছে যে আমি মিথ্যা কথা কেন বলবো। শনিবার 30শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংসদ সংস্থার বাসস আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান 2024 শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল বলেন, 3 তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মোর্শেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম। তারপর বাসায় গিয়েছি। তারপর ঢাকা ইউনিভার্সিটির ইই বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন, তিনি ফুলার রোডে 19 নম্বর বাসায় থাকেন। তার বাসায় রাতে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে। 4 তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি, যেটার ভিডিও আপনারা দেখেছেন। আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে। আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই। এখন আপনারা বলেন, সব কিছুর তো একটা সীমা আছে। এটা হলো আসিফ নজরুল সাহেবের কথা, বর্তমান আইন উপদেষ্টা। এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো 5টা, মানুষ কি প্রতিবাদ করে বলবে, ভাই আপনার চোখ 5টা হলো কেন? আমাকে অনেকেই বলেন, ভাই এটা একটা ক্লিয়ার করেন। কি ক্লিয়ার করব? সব কিছুর তো একটা সীমা আছে, তাই না? ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন, আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবির তো একটা সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগতভাবে বললাম, শুধু আমার ক্ষেত্রে। কার ক্ষেত্রে হচ্ছে আর কারো ক্ষেত্রে হচ্ছে না, এটা আমার ক্ষেত্রে আমি বললাম। আপনি কার পারপাস সার্ভ করছেন, এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব। এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? আমি সব সময় বলি, আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা: গণহত্যার বিচার, আহত নিহতের পরিবারের পুনর্বাসন, সংস্কার ও নির্বাচন। 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। এর আগে শুক্রবার 29শে নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল পুলিশ আনসার সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত সব কিছু আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আসিফ নজরুল সাহেবের কথার সাথেও যদি একমত হয়ে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানান। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন যেই মানে আপনার কি বলে সংবাদটা করেছে এবং সংবাদের মধ্যে যে কথাগুলো বলেছে আসিফ নজরুল কিন্তু সেইগুলোর প্রতিক্রিয়া জানিয়েছে। তো সাংবাদিক ইলিয়াস হোসেনের কথার সাথে যে আপনার একমত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওরে ভাই সর্বনাশ হয়ে গেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে। এবার কট খাইছে, সেই ধরনের কট খাইছে। এখন কোথায় যাবে বাঁচা ধন? প্রিয় দর্শক শ্রোতা, এবার কিন্তু গভীর একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। আহারে খালাম্মাদের জন্য আমার কি কাদাই আসতেছে, বুক ফাইটাই খালাম্মা গারে লাইগা কাদাই আসতেছে। এই যে দেখেন 5 জন খালাম্মা কট খাইছে রে।
কি চিন্তা ভাবনা পড়ে গেছে নি রে বাপুরে ঠেলা কোন খালামারা কট খাইল দেখেন ছাত্র আন্দোলনে হামলায় জড়িত মহিলা আওয়ামী লীগের 5 নেত্রী গ্রেপ্তার ওরে সুবহানাল্লাহ আহারে ম্যাডামরা রে সারা জীবন কি জ্বালানি জ্বালাইছে মিয়া সাওয়াল মানুষ বেটা সাওয়ালের সাথে একবারে বুক ফুলাই আসছেও তোমরা এখন কট খেলে কীভাবে আহারে খুব কষ্ট লাগতেছে রে ভাই খুব কষ্ট লাগতেছে বিস্তারিত তো জানবেন আজকের ভিডিও থেকে তাই না তো বাবাকে কব ভাই আজকের ভিডিও শেয়ার করবেন লাগে ভুলবেন না বুঝছেন প্রচণ্ড পরিমাণে মনে করেন চাপ দিবেন না শেয়ার করবেন চাপ দিবেন না শেয়ার করবেন তো লন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই যে খালাম্মারা কোথায় থেকে ধরা খাইলো খালাম্মারা কী কাজগুলো করছে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই বুঝছেন পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের 5 নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পল্লবী থানা পুলিশ আচ্ছা বৃহস্পতিবার 28 নভেম্বর রাত 12:15টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার 29 নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার হলেন পল্লবী থানার 6 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী মোসাম্মদ বাবলি বেগম বয়স 43 বছর আহারে আমার খালাগারে বয়স হয়ে গেছে রে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন জুথি 38 বছর বয়স এটাও খালাম্মা হয়ে গেছে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ রীতা আক্তার 40 বছর বয়স ওরে সুবহানাল্লাহ এটাও খালাম্মা হয়ে গেছে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমা আক্তার সাথী বয়স 30 বছর এটা মোটামুটি এখনো খালাম্মা হয় নাই কাছাকাছি যাইতেছে ও পল্লবী থানা 6 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ খাদিজা বেগম 34 বছর বয়স এটা খালাম্মার হওয়ার কাছাকাছি গেছে তাই না পল্লবী থানা সূত্রে জানা গেছে গত 4 আগস্ট 2024 বিকেলে 3:30টায় পল্লবী থানার মিরপুর 10 পপুলার 2 ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ভিকটিম মোহাম্মদ আবিদ আন্দোলনের দেশীয় অস্ত্র পিস্তল সহ অন্য আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয় পরবর্তীতে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয় এ ঘটনায় ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাইদির অভিযোগের প্রেক্ষিতে গত 12 নভেম্বর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন থানার সূত্রে আরও জানা যায় তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষক গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলি বেগম সাবিনা ইয়াসমিন জুথি রীতা আক্তার নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয় পল্লবী থানার মামলায় গ্রেপ্তারের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে সারা জীবন খালাম্মারা অনেক পাপকর্ম করেছাও এবার তোমাগারে পাপকর্ম একটু শুধরাও ভিডিওটা শেয়ার করে দিবেন বাইরে ভাই এবার কোট খায় গেছে আমারে খালাম্মা কারো আবার আপাক কারো আবার নানি মন্ডি সাহা চেনেন না কট খাইছে ভাই কঠিন কট খাইছে গ্রেপ্তার হয়েছে ভাই আলহামদুলিল্লাহ কবেন না আলহামদুলিল্লাহ তো হিসেবে বন্যা বয়সের কথা তাই না ওরে মন্ডি সাহা রে কি যে তুই ইসলাম বিরোধী আসল রে এখন তুই বুঝবু ঠেলা কাক কয় কিন্তু চিন্তা ভাবনা হলো ভাই এ তো বুড়িয়া হয়ে গেছে এক আর কি ডিম দিবেন ভাই অনেক কথা মনে পড়তেছে ভাই করে পড়তেছি না কারণ আমি হুজুর মানুষ সব কিছু কজ আমি না বুঝিয়ে নেন প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত আপনাদেরকে একটু জানাই এই মন্ডি সাহা কীভাবে গ্রেপ্তার হইল আর কেনই বা গ্রেপ্তার হইল একজন সাংবাদিক এই সাংবাদিক মন্ডি সাহা ওরে সুবহানাল্লাহ আলেম ওলামাদের দেখলি পারে মানে আমরা সারা জীবন শুনে আসিছি হলুদ সাংবাদিক আমি প্রথম মনে করছিলাম যেই সমস্ত মানুষকে হলুদ সাংবাদিক বলা হয় তাকারে গায়ের রং বা কালার মনে হয় হলুদ হয় কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম না রে ভাই তাকারে তো হলুদ সাংবাদিক কয় না হলুদ সাংবাদিক আসলে অন্যগুলো তে যে মুন্নি সাহা একজন আসলে হলুদ সাংবাদিক বুঝছেন মনে করেন যে গায়ের রং যে হলুদ হলেই হলুদ সাংবাদিক হওয়া যায় তা কিন্তু নয় এ কেবা হলুদ সাংবাদিক সেটা ভালো করে জানেন ইসলামের পক্ষে যদি আপনি কথা কবে যান লাইভ টক শো যদি করে সেই মুন্নি সাহা ইসলামের পক্ষে আপনি কথা বলবেন দেখবেন যে মুন্নি সাহার পিছন দিয়ে ধোঁয়া বাড়াইতেছে মুন্নি সাহার নিচে আগুন ধরে গেছে বোঝেন নাই সে এই মুন্নি সাহা সেই মুন্নি সাহা ইসলামের শত্রু আলেম ওলামাদের শত্রু বলতে পারেন যে ওদের বন্ধু কাদের বন্ধু লন একটু বিস্তারিত জানাই আচ্ছা আপু আপনি কীভাবে গ্রেপ্তার হলেন সেটা একটু দর্শককে জানা দেয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার 30 নভেম্বর রাতে তাকে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে
ঘটনা সত্য, কালবেলার নিউজ। আবার অনেকে কবি নুরে বাপুরে ঠেলা মিথ্যা কথা কই লেগেছে, মিথ্যা কথা বলে ঠেকা পড়ছে আমার। রাজধানীর যাত্রাবাড়ি থানার দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন। জানা গেছে রাজধানীর কাউরান বাজারে টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা। আহারে, রাইন্দে খাওয়ার হইল না বেচারার। সেখানে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন গণমাধ্যমকে বলেছেন, কাউরান বাজারস্থ আইসিটি বিভাগের ভীষণ 2021 টাওয়ারের সাবেক জনতা টাওয়ার সামনে সবজি কিনছিলেন মুন্নি সাহা। এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। কপাল ভালো, তাকে সবজি বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ, না হলে মনে হয় সেখানে মূল্য দিত। মানে তাকে কিনে বাড়িতে নিয়ে যেন মনে করেন যে সবজি রেন দেখে বেরবার, খালি উল্টোপাল্টা ভাবেন কিসের জন্য। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার 17 বছর বয়স নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গত 22শে আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলায় দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাকে আসামি করা হয়। পাশাপাশি 7 জন সাংবাদিককেও এ মামলায় আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছে আমার মুন্নি খালাম্মা। খুবই আফসোস লাগতেছে, শেষবারের মতো মূলোটা কিনে নিয়ে যায়, টমেটো দিয়া, মূলো দিয়া, পাতাকপি দিয়া, ফুলকপি দিয়া, একটু সবজি রান্নিয়ে খাইতে পারল না, আগেই ধরিয়ে ফেলাইল জনগণ। টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালনা হিসাবে পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজ দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান 21 টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। এটিএন নিউজের শুরু থেকে মুন্নি সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে 2023 সালের 31শে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে টাকার খবর নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি। এবার আপনারা কন আলহামদুলিল্লাহ। এভাবে সবগুলো হলুদ সাংবাদিক যখন আটক হয়ে যাবে, তাদেরকে রিমান্ডে নিয়ে বাটা হবে। সেই হলুদগুলো আপনারা বিয়ের আগের দিন গায়ে হলুদ নিয়ে বিয়ে করবেন, যাইন পরের দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হায় রে ষড়যন্ত্র! বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী এইটা নাকি ভারতের অংশ। ভারত এখন বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমার ইস্কনের একজন নেতা, নাম হলো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। নামের প্রথমে হলো চিন্ময়, যদিও নামের প্রথমে চিন রয়েছে, কিন্তু সে ভারতের রয়ের দালাল। দ্বিতীয় নম্বরে তার নামের সাথে রয়েছে হলো দাস। দাস মানে হলো একজন দাসত্ব করে গোলাম, কিন্তু সে প্রভু সেজেছে। প্রভু সেজে দেখেন কি কামটা করতেছে ভাইরা আমার। এই প্রভু কিন্তু গ্রেপ্তার হয়েছে। ওই যে আপনার কি বলে হিন্দুরা তাকে প্রভু বলে জানে। প্রভু মানে হলো সৃষ্টিকর্তা, প্রভু মানে হলো ক্ষমতাসীন, প্রভু মানে হলো সবকিছু দেখভাল করে সে ব্যক্তি। আমাদের প্রভু হলো আল্লাহ। ও তোমাদের কেমন প্রভু হয়েছে আমার বুঝে আসে না। তোমাদের প্রভু নিজেই গ্রেপ্তার হয়ে জেলখানার মধ্যে হাতে হাত করা পরে বন্দী আছে। ওই তার যারা তাকে তোমরা প্রভু বলে জানো, তোমাদের প্রভু যদি জেলখানার মধ্যে বন্দী হয়, বান্দাদের অবস্থা হবে কি আমার বুঝে আসে না। এই চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের একজন নেতা যখন গ্রেপ্তার হয়েছে, ভারত দুটি খুলে লেংটি পরে রাস্তায় নামছে। এর সাথে সাথে গতকাল দেখলাম আমাদের দেশের একজন বাবু যে ভারত পালায় গেছে, সে আবার একটা বিবৃতি দিয়েছে। ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা নিয়ে এখন ইস্কনের নেতাকে গ্রেপ্তার করেছে বিনা দোষে। এটা হলো শেখ হাসিনার কথা। বিনা দোষে নাকি গ্রেপ্তার করেছে এবং তাকে মুক্তি দিতে হবে, এই কথাটা আবার বলতেছে শেখ হাসিনা। এই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে সাইফুল ইসলাম আলিফ নামক একজন ব্যক্তিকে কিন্তু জবাই করে হত্যা করেছে। কই এটার বিচার কেন এখনো আমরা পাচ্ছি না? আমার বুঝে আসে না। মানুষ ক্ষমতার জন্য
নিজের ইমানকে বিক্রি করে দেয় মানুষ ক্ষমতার জন্য, নিজের ইমানকে ধ্বংস করে দেয়। এখন সোনার বাংলাদেশে একটা বিষয় দেখলে বড় হাসি পায়, মাঝে মধ্যে চিন্তা করি এরা কোন জায়গা থেকে আসলো। ও আমার ভাইরা রে আমার, ওই যে হতাশা লীগ, কেউ বলে আবার আনসার লীগ, আবার কেউ বলে আবার ছাত্রলীগ, নানান ধরনের নাম পড়াইছে তাদের। এখন আবার বলতেছে, কেউ বলতেছে ইসকন লীগ। এই যে মুসলমানের ঘরে সন্তান হইয়া ডক্টর ইউনূসকে বিপদে ফেলানোর জন্য তারা এখন হয়ে গেছে হলো হতাশা লীগ, ইসকন লীগ। যদিও মুসলমানের ঘরে সন্তান জন্ম নিছে, বাংলাদেশের মধ্যে থাকে, বাংলাদেশের খাবার খায়, বাংলাদেশের রাস্তায় চলে, অথচ ভারতের পা চাটে, নরেন্দ্র মোদীর পা চাটে, নরেন্দ্র মোদীর ধুতি ধরে টানে, ধুতি ধরে ঘোরাফেরা করে। আমার বুঝে আসে না এরা কোন জায়গা নির্লজ্জ, কোন জায়গা বেলজ্জা। কারণ বাংলাদেশের খাও, বাংলাদেশের পরো, বাংলাদেশের রাস্তায় ঘোরাফেরো আর ভারতের পক্ষে টানো, বোঝাই যায় তুমি কত বড় স্বৈরচার। সোনার ভাইরা আমার, এখন আবার একটা জিনিস দেখতেছি, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা এগুলো নাকি ভারতের দেশ, এগুলো নাকি ভারতের অংশ। মামু বাড়ির আবদার পাইছো তাই না? এই ইসকনকে গ্রেপ্তার, ইসকন নেতাকে গ্রেপ্তার করার পর থেকে ভারতরা প্রোপাগান্ডা চালায়া যাইতেছে, নানান ভাবে বাংলাদেশ নিয়ে সমালোচনা করতেছে। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গিবাদ বলতেছে, মৌলবাদী বলতেছে। তার মানে হলো গত 16 বছর আলেম ওলামাদেরকে নিয়ে জেলখানার মধ্যে বইরা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, মাথায় হেলমেট দিছে, গায়ে পোশাক পরায় দিছে, দেখে মনে হয়েছে 150 থেকে 250 মানুষ খুন করছে। এমন ভাবে তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। আর একটা জিনিস আমার বুঝে আসে না, এখন সোনারা বাংলাদেশে যে সমস্ত এমপি মন্ত্রীরা বাংলাদেশের টাকাগুলো পাচার করে করে বাংলাদেশের 12টা বাজায় দিছে, বাংলাদেশের পিছন মারিয়ে দিছে, অথচ দেখা যায় তাদেরকে যখন আদালতে হাজির করা হয়, সুন্দর সুন্দর নতুন পোশাক পরে হাজির করা হয়, মনে হয় তারা খুবই নামি দামি মানুষ। বিচার একদিন হবে, দুনিয়ায় বিচার না হলে পরকালে বিচার হবে। খাও, কত টাকা মেরে খাবে খাও, কোনো সমস্যা নাই। হিসাব দিবার জয়া সেদিন দেখতে নিচে উপরে 2 জায়গায় ঠেকে যাবি।